হ্যালো বন্ধুরা, আমার সেepedia চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকেও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিওটি হলো এসএসসি স্কুল লাইব্রেরিয়ান। আপনারা অনেকেই জানেন যে 2022 সালের প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক স্কুলে প্রচুর সংখ্যক গ্রন্থাগারিক নিয়োগ করবেন পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যখন নিয়োগ বিজ্ঞপ্তি বের হবে তখন থেকেই পড়াশোনা শুরু করব। কিন্তু আপনাদের বলে রাখি, নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পরীক্ষার দিন পর্যন্ত সময় থাকে সর্বাধিক 3 মাস। এই 3 মাসে কখনো পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ হয় না বা করা যায় না, ফলে আমাদের অসফল হতে হয়। তাই আমার চ্যানেলে আপনারা যদি নিয়মিত ফলো করেন তাহলে ভিডিওগুলি দেখলেই আপনারা সিলেবাস কমপ্লিট করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলটিকে বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের সবার কাছে ভিডিওটি পৌঁছাতে পারে। তাহলে আজ শুরু করতে যাচ্ছি আমাদের ভিডিও। আমাদের প্রথম প্রশ্নটি হলো, গ্রন্থাগারকে সামাজিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এটার উত্তর হবে, আমাদের সমাজে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, ব্যাংকিং এগুলি আমাদের সমাজের যেমন উন্নতির জন্য গড়ে উঠেছে, তেমনইভাবে গ্রন্থাগারও সমাজের উন্নতির জন্য গড়ে উঠেছে। তাই অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের মতো গ্রন্থাগারও একটি সামাজিক প্রতিষ্ঠান। এটিকে যদি আমরা শর্ট মেমোরিতে ধরে রাখতে চাই তাহলে হবে, সমাজের শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, ব্যাংকিং যেমন আমাদের প্রয়োজন তেমনি সমাজের উন্নতির জন্য গ্রন্থাগারও প্রয়োজন। এটাকেই আমি শর্ট মেমোরিতে ধরে রাখার জন্য শর্টকাট একটি লাইনের মধ্যে দেখিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় প্রশ্নটি হলো, আধুনিক গ্রন্থাগার কিভাবে সমাজ সংস্কারের কাজ করে থাকে? উত্তরটি হবে, আধুনিক গ্রন্থাগারগুলি বিভিন্ন ধরনের সমাজ সংস্কারমূলক গ্রন্থ সংগ্রহ করে পাঠককে পরিষেবা দিয়ে থাকেন এবং পাঠকের মনে জাগিয়ে তোলেন সমাজ সংস্কারমূলক মন। এভাবেই আধুনিক গ্রন্থাগারগুলি সমাজ সংস্কারের কাজ করে থাকে। এই প্রশ্নটিকেও যদি আমরা শর্ট মেমোরিতে ধরে রাখি, সমাজ সংস্কারমূলক গ্রন্থ সংগ্রহ পরিষেবা সমাজ সংস্কারমূলক মন, এরকম করেই আপনারা যদি শর্ট মেমোরিতে ধরে রাখতে চান তাহলে এরকম করে প্রত্যেকটি কোশ্চেনকে শর্ট করে রাখবেন। তাহলে 3 বা 4 লাইনের যে উত্তরটি সেটি আপনাদের মনে একটি সেন্টেন্সের মাধ্যমেই ফুটিয়ে তোলা যাবে। এবার বলি তৃতীয় প্রশ্নটি হলো, বর্তমান গ্রন্থাগারগুলি গবেষণার ক্ষেত্রে কি ভূমিকা পালন করে? উত্তর হবে, কোনো গবেষককে তার গবেষণাকে চালাতে গেলে যে ধরনের তথ্যের প্রয়োজন হয়, যেমন ক্যাশ, কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস, এসডিআই, সিলেক্টিভ ডিসমিনেশন অফ ইনফরমেশন সার্ভিস, মুদ্রিত গবেষণাপত্র মানে প্রিন্টেড রিসার্চ পেপার, অনুবাদমূলক ট্রান্সলেট সার্ভিস অর্থাৎ পরিষেবা, রেফারেন্স সার্ভিস, এই সকল তথ্যের চাহিদাগুলি একমাত্র পূরণ করে গ্রন্থাগার। এভাবেই গবেষককে গ্রন্থাগার সাহায্য করে থাকে। এটিকেও শর্ট মেমোরিতে ধরে রাখলে ক্যাশ, এসডিআই, মুদ্রিত গবেষণাপত্র, অনুবাদমূলক পরিষেবা, রেফারেন্স সার্ভিস গ্রন্থাগার। এবার বলি চতুর্থ কোশ্চেনটি, ভারতে গ্রন্থাগার আন্দোলনের ভিত্তি কিভাবে গড়ে ওঠে? ভারতে আধুনিক গ্রন্থাগারের সূচনা হয় 1784 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে 1835 খ্রিস্টাব্দে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি গড়ে ওঠে। এটিকে 1903 খ্রিস্টাব্দে জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। পরে 1910 খ্রিস্টাব্দে বরোদার মহারাজা শাহজিরাও গায়কোয়াড় সারা রাজ্যে গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। এইভাবেই গ্রন্থাগার আন্দোলনের ভিত্তি গড়ে ওঠে। এটিকেও শর্ট মেমোরিতে ধরে রাখলে, আধুনিক গ্রন্থাগার 1784, 1835 খ্রিস্টাব্দে ক্যালকাটা লাইব্রেরি, 1903 খ্রিস্টাব্দে ওপেন টু অল মানে সবার জন্য খুলে দেওয়া হয়েছে, এবং 1910 খ্রিস্টাব্দে বরোদার মহারাজ শাহজিরাও গায়কোয়াড়। এটিকেও একটি সেন্টেন্সের মাধ্যমেই আমরা ফুটিয়ে তুলতে পারবো। এবার বলি পঞ্চম কোশ্চেনটি হলো, ভারতে গ্রন্থাগার আন্দোলনের সূচনা লগ্নে কয়েকজন ব্যক্তির পরিচয় দাও। ভারতে গ্রন্থাগার আন্দোলনের সূচনা লগ্নে কয়েকজন ব্যক্তির নাম হলো বরোদার মহারাজা শাহজিরাও গায়কোয়াড়। ইনি হলেন ভারতের গ্রন্থাগার আন্দোলনের জনক। পরবর্তীকালে এস.আর. রঙ্গনাথন, তিনকড়ি দত্ত এই আন্দোলনকে জাগিয়ে তোলেন। এটিকেও শর্ট ফর্মে যদি আমরা বলতে চাই তাহলে বরোদার মহারাজা শাহজিরাও গায়কোয়াড় আন্দোলনের জনক এস.আর. রঙ্গনাথন, তিনকড়ি দত্ত। এভাবেই আমরা
শর্ট ফর্মে লিখলে খুব সহজেই মনে রাখতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আপনাদের ভালো লাগবে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।